দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রত্যাশা অনুযায়ী সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিবিসির সাক্ষাৎকারে জানালেন অধ্যাপক ইউনূস। অর্থ পাচারের মামলায় তারেক ও মামুন নির্দোষ প্রমাণিত, আপিল বিভাগে দুজনই খালাস। ঈদে নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল, নৌ পরিবহন উপদেষ্টা সাফ কথা। ইউএসএআইডির অর্থায়ন বন্ধের প্রভাব দেশের স্বাস্থ্য খাতে, চাকরি হারানোর ভয়ে কর্মীরা। এবারে পুরো আয়োজন। প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি দলটির নিজস্ব বিষয়। শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের অবস্থান সঠিক বলেই মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৩ মার্চ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার প্রকাশের পর এবার বিবিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সামিরা হুসেনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটারের কোনো দেখা নাই। এই যে সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অধ্যাপক ইউনূস। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরই নির্বাচনের সময়সীমা নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন। জানান, দেশে আদালত, আইন ও থানা আছে, কারো কোনো অসুবিধা হলে সেখানে গিয়ে অভিযোগ করতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, গত বছরের সাথে তুলনা করলে আইন শৃঙ্খলা ঠিক আছে। দেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি। আমি তো হিসাব নিচ্ছি কোন অপরাধের পরিমাণ মোটেই। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থী দল, এমনটাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব ইফতার অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আন্দোলনে শহীদ এবং বিগত 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা এবং গুলিবিদ্ধ আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির এই মহাসচিব। জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করি সামনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্রের প্রত্যাবর্তন হবে। নির্বাচিত সরকার না থাকলে দেশে আইনশৃঙ্খলার অবনতি হবে, বিনিয়োগ বাধাগ্রস্ত এবং কর্মসংস্থান তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে গুলশানে শুটিং ক্লাবে নারী দিবস উপলক্ষে মেলার উদ্বোধন শেষে তিনি কথা বলেছেন। না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। অতএব বিচারের পথে চলবে, আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। অর্থ পাচারের মামলায় সাজা বাতিলের পাশাপাশি বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। রায়ে আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফেরত দিতে বলা হয়েছে। 2009 সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের মামলা করে দুর্নীতি দমন কমিশন।
অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন প্রায় ২.৫ কোটি টাকা নিয়েছেন। সিঙ্গাপুরে এই অর্থ লেনদেন হয়। এই অর্থ থেকে তারেক রহমান ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩,৭৮,০০,০০০ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। ২০১৩ সালে তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে। একই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানার সাজা বহাল রাখে। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসেবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে বলে জানান এই আইনজীবী। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে ২ মার্চে সার্কুলার স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই সার্কুলারের ব্যাখ্যা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এমন আদেশ দিয়েছেন। এ সময় হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সুপ্রিম কোর্ট থেকে, অথচ এই সার্কুলারের মাধ্যমে সুপ্রিম কোর্টকে হেয় করা হয়েছে। গত ২ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে। কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের সিকিউরিটি প্ররক্ষা নীতিমালা জারি করা হলো, এটি একটি সারপ্রাইজিং বিষয়। আইন কানুনের তোয়াক্কা না করে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের তোয়াক্কা না করে এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বিভ্রান্তি প্রদর্শন করেছেন। ঈদে নৌ রুটে চলাচলে নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিতে পারবে না কেউই। বিআইডব্লিউটিএ শিগগিরই ভাড়া ঠিক করে দেবে। ১৫ রোজা থেকে কার্যকর হবে এসব সিদ্ধান্ত। একথা জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত বলছেন, ১৫ রোজা থেকে স্পিডবোট এবং বাল্কহেড চলতে পারবে না। ঈদে নৌপথে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সচিবালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। এতে যেসব সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেগুলো ১৫ রোজা থেকে কার্যকর হবে। ব্রিফিংয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানান, ঢাকার 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো বাস যত্রতত্র চলাচল করতে পারবে না, কারণ যাত্রীরা পর্যাপ্ত সময় নিয়ে বেরিয়েও এই সড়কে যানজট থাকায় ঠিকমতো লঞ্চ ধরতে পারেন না। তাই বাস মালিকদের যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় বিআইডব্লিউটিএ শিগগিরই নৌ রুটের ভাড়া নির্ধারণ করবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয়। তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না কোনো লঞ্চ। এটা নজরদারি করবে নৌ পুলিশ। তবে অহেতুক তল্লাশির নামে কাউকে হেনস্থাও করা যাবে না এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার
দায়ী থাকবে না। বাল্ক হেড, স্পিড বোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। উপদেষ্টা বলেন, যাত্রী সহ ফেরিতে কোনো বাস উঠতে পারবে না। যাত্রী আগে নামিয়ে ফেরিতে উঠতে হবে। নিজে সরজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান এম সাখাওয়াত হোসেন। আমি নিজে দেখব। আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাব, তার মানে আমি যাব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়ন বন্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে দেশের স্বাস্থ্য খাতের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে। বেশি প্রভাব পড়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা চাকরি হারানোর ভয়ে রয়েছেন। তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব দেশে যক্ষ্মা এখনও বাড়তি বোঝা হিসেবে চিহ্নিত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, দেশে প্রতি বছর 4,000-এর বেশি যক্ষ্মা আক্রান্ত রোগী মারা যায়। গত 3 বছরে নতুন করে যক্ষ্মা রোগী বেড়েছে লাখের বেশি। এর মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রোগীও পাওয়া যাচ্ছে। দেশের যক্ষ্মা রোগ শনাক্ত এবং চিকিৎসা সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যালায়েন্স ফর টিউবারকুলোসিস বাংলাদেশ এবং টিবি ডায়াগনস্টিক নেটওয়ার্ক স্ট্রেনথেনিং কার্যক্রমে আর্থিক সহায়তা আসত ইউএসএআইডির মাধ্যমে। কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে রোগী শনাক্ত, বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানো এবং প্রশিক্ষণের কাজ করত কর্মীরা। প্রকল্প বন্ধ হওয়ায় এই কাজে ব্যাঘাত ঘটবে এবং অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাবে। ইউএসএআইডির আসলে কিন্তু আমাদের একজন নিয়োগ করা এমডিআর টিভির জন্য একজন লোক ছিলেন, সুমন কুরান নাম ডাক্তার। তো সেই আসলে এখানে এমডিআর সুপারভাইজ করতো, কিন্তু এখন তাকে উদ্যোগ করে নেওয়া হয়েছে। তো এখন বাধ্য হয়ে আমরা আরেকজনকে আমাদের এখান থেকে এক ডাক্তারকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওষুধ বন্ধ করে দেওয়ার মাঝখানে পুরো কোর্স কমপ্লিট না করে একটা মারাত্মক ইফেক্ট হলো এমডিআর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ঘাটতি পূরণে সরকারি কর্মীরা কাজ করছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ড্রাগ কেনা হয়, এটা কিন্তু আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে আমরা প্রকিউর করে থাকি। আর যে ইউএসএআইডি কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে হলো আমাদের যে অন্যান্য যে আরও অ্যাক্টিভিটি আছে সেগুলোর স্ট্রেনথেনিং, আরও অন্যান্য পার্টনারদের সাথে তো অ্যাক্টিভিটি আছে, ওগুলো স্ট্রেনথেনিংয়ের জন্য কাজ করে থাকে। প্লাস যে হয়তো ফিল্ড পর্যায়ের বা ল্যাব পর্যায়ের ইয়েদের কর্মকর্তা কর্মচারীদের যে ক্যাপাসিটি বিল্ড আপ, সেখানেও ওনারা আর কি কাজ করে থাকেন। আগামীতেও বিভিন্ন কার্যক্রমের সহায়তা বন্ধ থাকতে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদবাজারের খবর। যে কোনো উৎসবে নারীর অন্যতম পছন্দের পোশাক শাড়ি। ব্যতিক্রম নয় ঈদেও। গরমের কথা বিবেচনায় এবারের ঈদে সুতি শাড়িতে প্রাধান্য পেয়েছে হালকা রং ও নকশার বিষয়টি। এছাড়াও জামদানি, কাতান ও বেনারসির কদরও রয়েছে সমান। বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতায় কাঁথা। ঈদে নারীর কাছে শাড়ির প্রাধান্য এখনো অটুট। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার ঈদে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতার মিশেল। যেমন হাতে ও মেশিনের কাজের স্কিন বা ব্লক প্রিন্টের পাশাপাশি রয়েছে হ্যান্ড প্রিন্ট। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমে। ডিজাইনে মুগ্ধতা বাড়লেও দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। সিল্ক অর্গানজা টাইপের শাড়ি অনেক দেখছি, খুবই রিজনেবলের মধ্যে আছে, কিন্তু আসলে পছন্দই হইতেছে না, এটা হলো মূল বিষয়। জর্জেটও দেখছি, আবার বেনারসি কাতানও দেখছি, আবার জর্জেট কাতানের উপরে দেখছি। ঈদে তাঁতের শাড়ির পাশাপাশি নারীদের পছন্দের তালিকায় আছে মসলিন, কটন ও সিল্ক। কদর কমেনি ঐতিহ্যবাহী জামদানি ও বেনারসির। তবে এবছর জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে কাতান শাড়ি। কটন শাড়ির পারচেস আমরা বেশি করেছি এবং কিছু পাতলা জাতীয় কাতান, যেগুলো মিনিমাম প্রাইস আর কি কম বাজেটের। 1200 থেকে কাতান শাড়ি আপনার দেখা যায় 20-22 হাজার টাকা পর্যন্ত আছে। প্রত্যাশা অনুযায়ী এখনো জমে ওঠেনি মিরপুরের বেনারসি পল্লীর কেনাকাটা। অনেক কম। আমরা কোনো রকম এখন দেখা যাচ্ছে যে হয়তো বিসমিল্লাহ করাটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের।
10 রমজানের পরে আপনার কিছু বেচা কেনার আমাদের চাপ। ঢাকার মানুষ তো এদিকেই ঘোরাফেরা করে কেনাকাটা করবে, হ্যাঁ যাবে ইনশাল্লাহ। আপনারা তো দেখতেছেন পুরো এলাকা খালি, নাই কোথায়। ঈদ কেন্দ্রিক বেচা বিক্রি ছুটির দিনগুলোই বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজির ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক সাংবাদিক সহ দুপক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর এবং নাসিম 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে আদমজি ইপিজিডের ইউনিভার্সাল নামে একটি পোশাক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে মনির গ্রুপ ও সাগর গ্রুপের মধ্যে মারধরের এই ঘটনা ঘটে। এই সময় দুপক্ষের শতাধিক লোকজন দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিক সেখানে আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছয় ঘন্টার ব্যবধানে রাজধানীর মিরপুর এলাকায় দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার গভীর রাতে গাবতলীর শাহী মসজিদ এবং দুপুরে ভাসানটেকের বিআরপি বস্তিতে আগুন লাগে। এ সময় দোকানে লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মিরপুরের ভাসানটেকে বিআরপি বস্তিতে বৃহস্পতিবার বেলা 11টার দিকে আগুনের ঘটনা ঘটে। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের 5টি ইউনিট 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কন্ট্রোলের সহযোগিতা চাই এবং কন্ট্রোল আমাকে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও 2টা ইউনিট এখানে এসে যোগ দেয়। 5টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। বস্তিটিতে শতাধিক ঘর থাকলেও আগুনে পুড়েছে 30টির বেশি ঘর ও দোকান। আগুনের পর দোকান লুটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে। শুধু আমার বাচ্চারা লইয়া পারিছে, মানুষের লুটপাট করে ফ্রিজ মাল টাল যা আছে সব নিয়ে গেছে। আমি ঘরের বেড়া কাটতে গেছে, আমার একটা পুরো আমার একটা বাবা বাইক নিয়ে আমার কুলো আমার সব যা আছে টিয়া পয়সা সব গেছে। আগুন লাগছে অন বাড়িয়েছি এনতে দরজা অন বাড়িয়ে তারি না বাদি হেন থেকে টিন কাটতে বাধা বাড়িয়েছি। এর আগে বুধবার দিবাগত গভীর রাতে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো গেল 12 লাখ টাকা, 5 ডিসিমাল জায়গা নিয়েছিলাম, জায়গাটা কেবল 50,000 টাকা আমি বায়না করছি। এখন সরকারে আমাকে কোন জায়গায় বসাইব না বসাইব একটু বসা দিক, আমরা কয় যাম। স্থানীয়রা জানান, আগুনে গাবতলী শাহী মসজিদ বস্তির 1.5 থেকে 200 ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে অনুসন্ধানের পর জানা যাবে কতটি ঘর পুড়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা ক্লাবে হঠাৎই পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক। প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল, বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আ.ম.স. আরিফিন সিদ্দিকের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আরিফিন সিদ্দিকের ছোট ভাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালে প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। জানা গেছে দুপুরে ঢাকা ক্লাবে যান তিনি এবং সেখানে দাঁড়িয়ে থেকে কথা বলার সময়ই তিনি পড়ে যান। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপরাজনীতির শিকার হয়ে প্রাণ দেয়া এক মেধাবী কিশোরের নাম তানভীর মোহাম্মদ ত্বকি। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে নিজের বাসায় অপহরণের 2 দিন পর কুমুদিনী খাল থেকে ত্বকির মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের 1 যুগ পার হলেও অভিযোগপত্র দাখিল হয়নি আলোচিত এই হত্যা মামলার। ত্বকি নেই, চিরন্তন এই সত্য মেনে নিতে পারছেন না মা রৌনক রেহানা।
এক যুগ আগে 2013 সালের 6 মার্চ নিজ বাসার কাছ থেকে তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। 8 মার্চ কুমুদিনী খাল থেকে পুলিশ উদ্ধার করে তার মরদেহ। আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। দীর্ঘ এই সময়ে সন্তানের স্মৃতিগুলো আঁকড়ে ধরে খুনিদের বিচারের আশায় বুক বেঁধে আছেন বাবা রফিউর রাব্বি। জুন মাসের 3 তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, আমি তাদের দেখে রাখবো, ঠিক ওই সময় থেকেই তদন্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো সরকার বদলের পরে 5ই আগস্টের পরে তদন্তকারী সংস্থা নতুন করে 6 জনকে গ্রেপ্তার করে, একজনের 164 ধারায় জবানবন্দি নেয়, সাক্ষী নেয়। ত্বকী হত্যা মামলার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। জবানবন্দিতে উঠে আসে আজমেরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। গত 2রা মার্চ 2025 তারিখে এটা ধার্য তারিখ ছিল, সেটি 81টি তারিখ গেছে, সেই 81টি তারিখেও অভিযোগপত্রটি দাখিল হয়নি। আগামী তারিখ হচ্ছে 17/4। তো আমাদের দাবি হচ্ছে যে এই 17 তারিখের মধ্যে যেন অভিযোগপত্রটি দাখিল করেন এবং আমরা যেন একটি আলোর মুখ দেখতে পাই। হত্যাকাণ্ডের 1 বছর পর 2014 সালের 8 মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, নারায়ণগঞ্জ 5 আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সহ 11 জন কিশোর ত্বকী হত্যায় অংশ নেয়। কিন্তু 1 যুগ হয়ে গেলেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি। তদন্ত যখন শেষ হবে, ফাইন্ডিং যখন আমরা এটা স্যাটিসফাইড হব, মানে একটা আশানুরূপ একটা ফল পাবো, তখন এটা তদন্ত শেষ হবে এবং আমরা এটা চার্জশিটটা আমরা দিয়ে দিব। মামলার অগ্রগতি নিয়ে হতাশ সুশীল সমাজ। বিগত যেই সময়ের কথা আমরা বলি, 15 বছর বা আরও বেশি সময়, এই সময়টাতে যে দুঃশাসন কায়েম হয়েছিল বাংলাদেশে, তার একদম প্রথম দিকের নিদর্শন হচ্ছে আমাদের ত্বকী। আমরা বিশ্বাস করতে চাই এই সরকার অবশ্যই বিচারটি খুব দ্রুত সম্পাদন করবে। দ্রুত এই হত্যার বিচার চায় ত্বকীর পরিবার ও তার স্বজনেরা। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টা চালিয়েছেন খালিস্তানপন্থীরা। এ সময় ছেঁড়া হয়েছে ভারতের পতাকাও। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হচ্ছে, লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা জয়শঙ্করের গাড়ির কাছে চলে যায়। 6 দিনের সফরে গত 4 মার্চ লন্ডনে যান জয়শঙ্কর। ভারত ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। জয়শঙ্করের যুক্তরাজ্য সফরকালে তার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। গাজায় আটক সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। একই সঙ্গে হামাস নেতাদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশনাও দেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। এদিকে গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ বন্ধ করে দেওয়ার খাদ্য ঘাটতি দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। এ অবস্থায় 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে গাজায় খাদ্যের মজুদ শেষ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এর আগে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে $5,300 কোটি একটি পরিকল্পনায় ঐক্যমত্য হন আরব বিশ্বের নেতারা। ডোনাল্ড জন ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের সমর্থন জানালেও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবারে খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহমান। বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন 37 বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠ থেকে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেবেন বলে ধারণা করা হচ্ছিল। গত কয়েক সপ্তাহ নিজের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 274টি ওয়ানডে ম্যাচ খেলা এই ডানহাতি কিপার। ওয়ানডেতে 36.42 গড়ে 7,795 রান করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে যা তামিম ইকবাল খানের পর দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাহিদুল ইসলাম অঙ্কন এবং তাহিদ হৃদয়ের অপরাজিত 50-র ইনিংসে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। এদিন ম্যাচ শুরুর আগে বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে গার্ড অব অনার দেন সতীর্থরা। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 222 রান সংগ্রহ করে রূপগঞ্জ। জবাবে 3 উইকেট হারিয়ে 73 বল হাতে রেখেই জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং। অঙ্কন 81 আর 74 রানে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রত্যাশা অনুযায়ী সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিবিসির সাক্ষাৎকারে জানালেন অধ্যাপক ইউনুস। অর্থ পাচারের মামলায় তারেক ও মামুন নির্দোষ প্রমাণিত, আপিল বিভাগে দুজনই খালাস। ঈদে নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল, নৌ পরিবহন উপদেষ্টার সাফ কথা। ইউএসএআইডির অর্থায়ন বন্ধের প্রভাব দেশের স্বাস্থ্য খাতে, চাকরি হারানোর ভয়ে কর্মীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।